আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। 1432-এর অবসানে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর 1433। এবার ছায়ানটের বর্ষবর্ণের মূল ভাবনা চিত্তজেথা ভয়শূন্য, উচ্চজেথা শের। বছরের প্রথম সূর্যকে স্বাগত জানাতে ভোর থেকে সর্বস্তরের মানুষের ভিড় জমে রমনা বটমূলে। সম্প্রীতির বন্ধন অটুট রাখার মানবিক প্রত্যয় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। নববর্ষ বরণের খবর জানাচ্ছেন সাদিয়া কানিজ, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। সবুজ পাতার আড়ালে ভোরের স্নিগ্ধ সোনালী সূর্য সবে মুখ তুলেছে। রমনার বটবৃক্ষের ছায়াতলে প্রভাতীর প্রথম আলো ছুঁয়ে সুরের মূর্ছনায় রমনা বটমূলে নতুন বছরকে স্বাগত জানালো ছায়ানট। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই ও লোকগানের সুরে মুখর হয়ে ওঠে চারদিক। দেশপ্রেম, মানবপ্রেম আর প্রকৃতিপ্রেমের গানে মুগ্ধতা ছড়িয়ে পড়ে রমনা জুড়ে। গান সার্বজনীন। এই আনন্দ উৎসবে সামিল সব শ্রেণী পেশার মানুষ গেয়ে ওঠেন সমবেত কণ্ঠে। গানের পরিবেশ আসলে সবাইকেই মুগ্ধ করে, তো আমাকেও মুগ্ধ করছে, যেহেতু প্রথমবার এসেছি আরো বেশি মুগ্ধ করছে। সবার পথ যখন মিলে যায় রমনা বটমূলে, বর্ষবরণের আয়োজন রূপ নেয় বর্ণাঢ্য মহোৎসবে। বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিতির জন্য বর্ষবরণ অনুষ্ঠানে হাজির নতুন প্রজন্মের কচিকাচারাও। সবার মতন করে চলতে পারে, মানে কোনো জাতি, ধর্ম, বর্ণ, গোত্র কোনো জাতিভেদ না থাকে। এই দিনে সবার প্রত্যাশা থাকে যে পুরো বছরটাই যেন এই দিনের মতো সূর্যোদয়ের আলো যেভাবে প্রকাশিত হয়, মানুষের জীবনের সব সৌন্দর্যগুলো যেন এইভাবে প্রকাশিত হয়। এটা শুধু বাঙালির একটা ঐতিহ্য নয়, এটা বাঙালির একটা সংহতি এবং ঐক্যের প্রতীক। নতুন বছরে জরাজীর্ণতা আর গ্লানি ভুলে ধরণী সেজে উঠবে নতুন রূপে। ভীতিহীন সমতার সমাজ গড়ার প্রত্যয় ছিল বটমূলে সমবেতদের। ভয় ভেঙে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ এটা বাংলার সংস্কৃতি যে আমরা নতুন বছরকে, বাংলা বছরকে বরণ করে নেই সবাই মিলে একসাথে। নতুন বছরে বাংলাদেশ সহ গোটা বিশ্বে সব ধরনের যুদ্ধ আর সহিংসতা থেমে যাক, জাগ্রত হোক সবার মূল্যবোধ, এমন বার্তায় দিলেন ছায়ানটের গুণীজনরা। কোনো বাধা আমাদেরকে যেন কোনোভাবে প্রতিহত না করে, সেই প্রত্যয়টা আজকের বছরের প্রথম দিনে সেই শপথ নিয়ে চলা শুরু করলাম। এই যে সংস্কৃতি যাত্রাপথ নির্বিঘ্ন হবে, আমরা নির্ভয়ে গান গাইতে পারবো। যে অস্থিরতা, যে অনিশ্চয়তা, যে সাংঘর্ষিক অবস্থা, তার অবসান হবে। পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন সংস্কৃতির ধারক বাহক। এই ঐতিহ্য যেন কালের স্রোতে হারিয়ে না যায়, এমন চাওয়া সবার। পহেলা বৈশাখ মানেই প্রাণের উৎসব, তাই তো ধর্মবর্ণের ভেদাভেদ ভুলে প্রাণের উৎসবে মেতেছে সবাই। এই বন্ধন ছড়িয়ে দিক ভালোবাসা, সম্প্রীতি আর মানবতা। নতুন বছরে সবার প্রত্যাশা হাতে হাত রেখে একসাথে চলবার এবং বাংলার জয়গান গাইবার। সাদিয়া কানিজ, আরটিভি, রমনা বটমূল, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ আজ যেন রঙের মহাসমুদ্র। বাংলা নববর্ষ নামের প্রাণের উৎসব ঘিরে বৈশাখী শোভাযাত্রায় নেমেছে মানুষের ঢল। অগণিত মুখ, সেবাহীন স্বপ্নের একটাই সুর, এসো হে বৈশাখ, এসো এসো। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। শাকিলা করিমের প্রতিবেদন। প্রভাতের আলো ফোটার আগেই জেগে ওঠে চারুকলা। ক্যানভাসে তুলি নয়, আজ রাস্তায় ক্যানভাস, যেখানে আঁকা হয়েছে বাংলার আত্মপরিচয়। লাল সাদা পোশাকে মানুষ, মুখোশে মিথ পুরাণ, আর 5টি নতুন মোটিফে ধরা দিয়েছে সময়ের গল্প, প্রকৃতি, প্রতিরোধ, ঐতিহ্য, মানবতা আর আশার প্রতীক। বিভিন্ন দেশের অতিথিরা এই উৎসবে যেন খুঁজে পাচ্ছেন এক অনন্য বাংলাদেশ, যেখানে উৎসব মানে কেবল আনন্দ বা রং নয়, চেতনারও উন্মোচন। ঢাকের তালে তালে এগিয়ে চলে শোভাযাত্রা। আমরা প্রতি বছরই আসলে এখানে আসি, কারণ হচ্ছে আমাদের এটা একটা বাংলার ঐতিহ্য, তো এটাকে সবাই একসাথে সেলিব্রেট করতে পারি, যাতে এটা আসলে একটা অন্যরকম একটা অনুভূতি। বউ বাচ্চা ছেলে মেয়ে সবাইকে নিয়ে বাঙালি কালচার, বাঙালি ঐতিহ্যকে
সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জীবনানন্দের কবিতার মতোই আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, ফিরে আসার শেকড়ের ফেরার এক অন্তহীন আহ্বান। রং, মুখোশ আর মানুষের উচ্ছ্বাসে আজকের চারুকলা যেন হয়ে উঠেছে জীবন্ত কবিতা, যেখানে প্রতিটি মুখে একটি কথা, নতুন বছর মানেই নতুন আশার শুরু। এখানে শিল্প মানে দেয়ালে বাঁধা ছবি নয়, মানুষের ভেতরের রং যা রাস্তায় নেমে আসে। চারুকলার শোভাযাত্রা এখন কেবল ঢাকার নয়, বিশ্ব সংস্কৃতির অংশ। ইউনেস্কোর স্বীকৃতির পর এর আবেদন ছড়িয়ে পড়েছে সীমান্তের বহু দূরে। পুরনো দিনের দুঃখ, হতাশা আর না বলা কথাগুলো জমা থাকুক গত বছরের পুরনো পাতায়। নতুন দিনের হাওয়ায় জাগুক নতুন আশার গল্প। মনের আকাশে জমুক স্বপ্নের লাল সাদা পলাশের স্বপ্ন। চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শাকিলা করিম, RTV, ঢাকা। কঠোর নিরাপত্তা বলের মধ্যে এবার রাজধানীতে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। অতিরিক্ত সদস্য মোতায়েনের মাধ্যমে পুরো এলাকা জুড়েই চোখে পড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠান স্থলে প্রবেশ পথগুলোতে ছিল তল্লাশি এবং আর্চওয়ে চেকিং। এতে স্বস্তি প্রকাশ করে সাধারণ মানুষ। সরকারের উপর আস্থা এবং পুলিশের উপরে আস্থার কারণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই অংশগ্রহণকে নিরাপত্তা দেওয়ার জন্য গতবারের চেয়ে এই বছর আমরা নিরাপত্তা বাড়িয়েছি। এখন পর্যন্ত আমাদের দেখা এবং প্রাপ্ত তথ্য মোতাবেক সার্বিক পরিস্থিতি ভালো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কয়েক স্তর নিরাপত্তা দেখেছি আমি সকালে, আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। ঢাকায় ব্যবস্থা দেখে খুবই ভালো লাগছে, আর সিকিউরিটি চারদিক থেকে বেশ ভালো লাগছে। শুভ নববর্ষ। Bangladeshi people are really welcoming, and everywhere I go I just receive this happy vibe, and I really like to enjoy this big celebration with everybody. প্রাণ ফিরে পেয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। বর্ষবরণকে আরও প্রাণবন্ত ও বৈচিত্র্যময় করতে সারা দেশের পাশাপাশি পার্বত্য অঞ্চলেও সেজেছে বৈশাখী সাজে। বর্ণিল পোশাকে লোকজ গান, নৃত্য ও গীতি আলেখ্যে নতুন বছরকে বরণ করছেন সকল শ্রেণী পেশার মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ৬ বছর পর স্বরূপে ফিরছে চট্টগ্রামে বর্ষবরণের আনন্দ। করোনার হানা আর রমজান মাস থাকায় আগের বছরগুলোতে বৈশাখের আয়োজনে ভাটা পড়লেও এবার মহাসমারোহে চলছে বর্ষবরণ। আয়োজন করা হয়েছে বৈশু, সাংগ্রাই, বিজু, বিশু, বিহু অনুষ্ঠানও। প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালে সূচনা হওয়া বর্ষবরণ সমাপ্ত হয় হাতে রাখি পরানোর মধ্য দিয়ে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া খুলনার অনুষ্ঠানে ছিল লোকজ গান, নৃত্য ও গীতি আলেখ্য। আগতদের স্বাগত জানানো হয় বাতাসা, খই, মুড়ি, মুরগি দিয়ে। এদিকে জনগণের ভোটের কালি না শুকাতেই বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। ভোটের কালি মুছতে না মুছতে তাদের আমাদের অলরেডি সমস্ত কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এছাড়া ঢাক, ঢোল, বাদ্যযন্ত্র আর বৈশাখী সাজে সেজে উঠেছে দেশের ৩ পার্বত্য অঞ্চল। নতুন বছরে একটি অসাম্প্রদায়িক দেশ ও যুদ্ধহীন বিশ্বের প্রত্যাশা সাধারণ মানুষের। লামিয়া তানজির মাহমুদ, RTV। দর্শক, বৈশাখী মেলার আরও খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসেন লিখন। লিখন, শুভ নববর্ষ। বৈশাখী মেলা ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? মেলা চলছে আজ সকালে, কিন্তু এলজিআরডি প্রতিমন্ত্রী মির শাহে আলম এই মেলার উদ্বোধন করেছেন। সে সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় যে নেতৃবৃন্দ আছে তারা উপস্থিত ছিলেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার চারিপাশে কিন্তু সেই মেলার আমেজ চলছে। এখানে আপনাকে যদি একটু জানাই, আমি এখানে নাগরদোলা রয়েছে, এখানে উৎসুক জনতার বিভিন্ন পর্যায়ের যে মানুষগুলো আছে তারা রয়েছেন, আপনি দেখতেই পাচ্ছেন। এবং পাশে যে বাচ্চা কাচ্চার খেলাধুলা করার জন্য যে আরো বিভিন্ন ধরনের দোলনা, নাগরদোলা এগুলো রয়েছে সেগুলো কিন্তু এসেছে। আপনাকে জানিয়ে রাখি, বৈশাখের দিন হওয়া এবং ছুটি হওয়ার কারণে কিন্তু এই মেলাটি আরো জমে উঠেছে। সেই সাথে আমাদের এই এডওয়ার্ড পার্কটি একেবারে শহরের মাঝ বরাবর, মাঝপথে হওয়ার কারণে কিন্তু
আরো আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের অগণিত মানুষ এখানে হাজির হয়েছেন। আপনাকে যদি জানিয়ে রাখি, এই পার্কের যে এরিয়া একেবারে কানায় কানায় পূর্ণ বলবো, চারিপাশে শত শত দোকান বসেছে। এটি মূলত সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। 5 দিন ব্যাপী এই মেলা চলবে এবং পরবর্তীতে এই মেলার যে কর্তৃপক্ষ রয়েছে তারা এই মেলা বাড়াবে কিনা সেটা তারা সিদ্ধান্ত নেবেন। আপনাকে জানিয়ে রাখি যে ফারিয়া, এই মেলা কিন্তু আমাদের বগুড়ায় শুধু একটা নয়, এছাড়া আরো বিভিন্ন ধরনের কয়েকটি মেলা রয়েছে, যেগুলো তার মধ্যে আমাদের এই শহরের মধ্যেই আরেকটি পার্ক রয়েছে, খোকন পার্ক, সেখানেও কিন্তু এই মেলা চলছে। এছাড়া আমাদের জেলার যে অন্যতম যে মেলাগুলো রয়েছে, যেমন গাংনগরের মেলা, বড়িয়াহাটের মেলা, ফাঁসিতলার মেলা সহ বিভিন্ন জায়গায় নানা ধরনের মেলা কিন্তু আমাদের এই বগুড়ায় দীর্ঘ 1 মাস ব্যাপী মেলাগুলো চলে থাকে। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, পহেলা বৈশাখের আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। কৃষক যদি ভালো থাকে দেশের মানুষ ভালো থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, কৃষককে সচ্ছল ও আত্মনির্ভরশীল করতে কাজ করছে বিএনপি সরকার। বিএনপির লক্ষ্য মানুষের উন্নয়ন। প্রত্যেকটি মানুষের পাশে থাকবে বিএনপি এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষমতা গ্রহণের 2 মাস পূর্ণ হওয়ার আগেই কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দিয়েছে বিএনপি সরকার। বাংলা নতুন বছরের প্রথম দিনে টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1, 2, 3 বিসমিল্লাহ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে বীজ, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয়ের পাশাপাশি ফসল বিক্রি, সহজ শর্তে কৃষি ঋণ, বীমা সহ আরো বেশ কিছু সুবিধা পাবেন। প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। দেশের কৃষক কৃষানীদের সঙ্গে সম্পৃক্ত বলে কৃষক কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধনের দিন হিসেবে পহেলা বৈশাখকে বেছে নিয়েছে বিএনপি সরকার। আগামী 5 বছর 2,75,00,000 কৃষকের মাঝে পর্যায়ক্রমে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার। আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরো বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রফতানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। প্রাথমিকভাবে 10টি জেলার 22,000 কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে কৃষি কার্ড। পরবর্তীতে ধাপে ধাপে এটি সারা দেশে সকল কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন সরকার প্রধান। সিজনের পরেও যাতে আমরা রাখতে পারি সেটার জন্য কোল্ড স্টোরেজ বা সেরকম প্রক্রিয়াজাত কিছু নাই। এরকম অনেক দ্রব্য আছে বাংলাদেশে যেগুলোকে আমরা যদি প্রক্রিয়াজাত করে রাখতে পারি, কোল্ড স্টোরেজ করে রাখতে পারি, তাহলে কৃষক ভাইরা যেরকম ফসলটা যখন বেশি হয় তখন অনেক সময় দাম পায় না, কিন্তু আমরা যদি কোল্ড স্টোরেজে রাখতে পারি তাহলে কৃষক ভাইরা পরবর্তীতে দাম পায়। শুধু কৃষক ভাইরা দাম পায় না, একই সাথে মানুষও সিজনের পরেও সেই ফসলটির সুবিধা পায়, সেই ফল ফলাদি বলেন সেটি মানুষ খেতে পারে। সেই জন্য এরই ভিতরে আমরা বিদেশিদের সাথেও কথা বলেছি, বিভিন্ন দেশ উৎসাহী ইন্টারেস্টেড এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা তারা উৎসাহিত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য। আপনাদের নির্বাচিত বিএনপি সরকারও এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করছি, এ ব্যাপারেও ইনশাল্লাহ কাজ করছি। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় যে সকল জায়গায় ফসল নষ্ট হয়ে যায় কোল্ড স্টোরেজ হবে, সেখানে ধীরে ধীরে আমরা কৃষক ভাইদের সুবিধার জন্য আমরা কোল্ড স্টোরেজ তৈরি করব, যাতে কৃষক ভাইরা তাদের ফসলের মেয়াদ আরো বেশি টাইম পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়। কৃষি কার্ডের মাধ্যমে প্রযুক্তি, ভর্তুকি, প্রণোদনা ও সহায়তা কৃষক পাবে, এমনটাই জানালেন সরকার প্রধান তারেক রহমান। এখন আমাদেরকে দেশ গড়ার সময়। এই সরকার জনগণের সরকার, শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেজন্যই আমরা বলে থাকি, করব কাজ গড়ব দেশ। সবার আগে কে? সবার আগে কে? সবার আগে বাংলাদেশ। কৃষকের দীর্ঘদিনের আক্ষেপ তার ফসলের ন্যায্য মূল্য না পাওয়া, তার উপর মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য তো রয়েছেই। কৃষি কার্ডের সফল বাস্তবায়ন হলে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য যেমন ঘুচবে, তেমনি কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেন বলেই মনে করছেন কৃষকরা। একই সাথে ফসলের উৎপাদনে সেচ, বীজ এবং সারের সর্বোত্তম
ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে কৃষি কার্ডের মাধ্যমে, এমনটাই প্রত্যাশা এই এলাকার কৃষকদের। মাইদুর রহমান রুবেল, RTV, টাঙ্গাইল। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে 7 জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও 6 জন আহত হয়েছে। ভোর 3টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার। হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাকে চড়ে একদল শ্রমিক তাদের কর্মস্থলে যাচ্ছিল। ভোরে হাসানপুর এলাকায় এসে চালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে চালের নিচে পড়ে ঘটনাস্থলে 7 জনের প্রাণহানি ঘটে। আহত 6 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার তো ভরা টরা সব তুলে নিল, নিয়ে ওখানে গাড়ি ওজন দিল, ওজন দেওয়ার পর আমাকে গাড়ি তুলেছে বিভিন্ন বীজ পাড়া, ডাক্তারি বীজ পাড়া, এই পাশে আছে ঘটনা। গাড়িটা ওই ড্রাইভার হেল্পার দিতে যখনও দিতে তখন এই ঘটনাটা ওই মেঘনাগির রুটে হেল্পার গাড়ি নিয়ে এসে এই ঘটনা ঘটছে, নিয়ে এসে তো এই ঘটনাটা ঘটছে। সময় যতই গড়াচ্ছে ততই বাড়ছে জ্বালানি তেলের সংকট। রাজধানী সহ সারা দেশে এই সংকট আর তেল সংগ্রহের নিরন্তর চেষ্টায় ওলটপালট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। চালকরা জানান, কেউ গভীর রাত থেকে আবার কেউ ভোরের আলো ফোটার আগেই পাম্পের সামনে ভিড় করছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। তবে ভোগান্তি কেবল অপেক্ষাতেই সীমাবদ্ধ নয়। অনেক ক্ষেত্রে দীর্ঘক্ষণ পর পাম্পের মুখে পৌঁছলেও দেখা দিচ্ছে কারিগরি বিপত্তি। অনেক চালকের অভিযোগ, ফুয়েল কার্ডের সমস্যার কারণে তেল পেতে পোহাতে হচ্ছে বাড়তি বিড়ম্বনা। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে তেলের সরবরাহ পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় একেবারেই অপর্যাপ্ত। সিরিয়ালে দাঁড়াইছি, শাহিন কলেজের পরে যায় সিরিয়ালে আসছি। এখন এই সিরিয়াল শেষ হইতে তো আশা করতেছি আমার মনে হয় 3টা নাগাদ হয়তো তেলের পর্যন্ত পৌঁছাইতে পারি। এই রোদের ভিতরে এখন বেলা বাজে 12টা, এখনো তেল নেওয়া হয় নাই। এখনো আমার আরও 1 ঘন্টা লাগবে এই তেল নিতে। এখান থেকে তেল নেওয়ার পরে হয়তো বাসায় যাবো, ফ্রেশ হয়ে আবার অফিসে। কোনো ঘুম হবে না, এটা শরীরের উপর দিয়ে পেশা যাচ্ছে। এটা একটা বড় ধরনের স্ট্রেস। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট 13 শিশুর মৃত্যু হলো। চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে গত 24 ঘন্টায় 28 শিশুকে ভর্তি করা হচ্ছে। এছাড়াও সোমবার 45 জনের পরীক্ষার নমুনা ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। এছাড়াও নেত্রকোনায় হাম আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা 100 ছাড়িয়েছে। গত 9 দিনে জেলার প্রবল ঝুঁকিপূর্ণ এলাকা আটপাড়ায় 7122 শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এদিকে যশোরে হাম রুবেলা টিকা বিষয়ে জনসচেতনতা বাড়াতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে জেলা তথ্য অফিস। ভোরের স্নিগ্ধতা আর বৈশাখী গানে মুখর গুলশান সোসাইটি লেক পার্ক। পহেলা বৈশাখীর এই আনন্দ উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছে শিশুদের জন্য আয়োজিত বসে আঁকো চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল 7টা থেকেই পার্কে জড়ো হতে থাকে ক্ষুদে শিল্পীরা। তাদের ক্যানভাসে ফুটে ওঠে গ্রাম বাংলার প্রকৃতি, আলপনা আর বৈশাখী মেলার রঙিন সব দৃশ্য। বেঙ্গল পলিমার ওয়ার্স এর সৌজন্যে গুলশান সোসাইটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় 2টি বিভাগে অংশ নিয়েছে কয়েকশো শিশু কিশোর। 5 থেকে 14 বছর বয়সী এই শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে উঠেছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। ছবি আঁকা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সার্টিফিকেট। আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্ম যেন নিজেদের শেকড় ভুলে না যায়, তাই চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের হাজার বছরের বাঙালি ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয় এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। বাংলাদেশের যে সংস্কৃতি এগুলি বেঁচে থাকুক এবং বাংলার যে সংস্কৃতি এটি সাধারণ মানুষ যেন বুঝুক এবং আমাদের নতুন জেনারেশন যেন এই বাংলার যে আমাদের যে ঐতিহ্য সেটা ধারণ করুক। আমাদের বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশে এগুলি নিয়ে তারা বাচ্চাদের কিন্তু অনেক কনসার্ন। এখন কথা হচ্ছে যে আমরা যারা অভিভাবক তাদেরকে এই সুযোগটা করে দিতে হবে। সেটারই একটা প্রয়াস হিসেবে গুলশান রানার্স সোসাইটি আজকের এই আয়োজনটা করেছেন। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো বাংলা নববর্ষ 1433-কে। এনআরবি, ওয়ার্ল্ড ওয়াইড ও নিউ ইয়র্ক স্টেট সিনেটের যৌথ উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন পালিত হয় বৈশাখের এই আয়োজন।
শনিবার সকাল থেকেই প্রবাসীদের জয়গানে মুখরিত হয়ে ওঠে টাইমস স্কোয়ারের প্রতিটি কোণ। ২৭টি পর্বে সাজানো এই অনুষ্ঠানে শামসুদ্দিন আবুল কালামের জন্মশতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি থেকে শুরু করে ছিল দেশীয় সঙ্গীত, নৃত্য ও নাটক জ্যোতির সংহিতা। শুধু বাঙালি নয়, নেপাল, লাওস ও থাই কমিউনিটির শিল্পীদের অংশগ্রহণ এই উৎসবকে দেয় আন্তর্জাতিক মাত্রা। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের শতকণ্ঠে বর্ষবরণ এবং নকুল কুমার বিশ্বাস ও ঋতুপর্ণা ব্যানার্জির সমাপনী সঙ্গীত। বিভিন্ন শ্রেণীর মানুষসহ রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই আয়োজন বিদেশের মাটিতে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমি শুধু ভয়েস অফ আমেরিকা না, আপনাদের অনুষ্ঠান সকলের অনুষ্ঠান, বাংলা ভাষাভাষীর সকলের অনুষ্ঠান। এটা আমাদের জন্য একটা বিশাল 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 প্রাপ্তি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। সরকার আসন্ন জাতীয় বাজেট অধিবেশনে দীর্ঘদিনের বিতর্কিত সুবিধা সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই পদক্ষেপ সরকারি পদে থাকা ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা সীমিত করার মাধ্যমে কর নীতি সংস্কারের প্রতিফলন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বচ্ছতা এবং সমান কর নীতি নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ এই সিদ্ধান্ত। বছরের পর বছর এই সুবিধার অপব্যবহার এবং সরকারি রাজস্বে ক্ষতি হচ্ছে। তিনি বলেন, এই বিতর্কিত সুবিধা, যা দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস অর্ডার 1973-এর আওতায় এমপিদের দেওয়া হয়, প্রয়োজনীয় আইনি সংশোধনের মাধ্যমে এটি বাতিল করা হবে। এবার খেলার খবর। 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে ঢাকা এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। 26 জনের বহন নিয়ে রাতে ঢাকায় অবতরণ করে নিউজিল্যান্ড দলকে বহনকারী সিঙ্গাপুরের একটি এয়ারলাইন্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু হবে 17 এপ্রিল। 19 তারিখ একই মাঠে হবে দ্বিতীয় ম্যাচ। এরপর 23 এপ্রিল হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি, অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। একই মাঠে টি-20 সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে 27 ও 29 এপ্রিল। 2 মে শেষ টি-20 অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।